শহীদ তোমরা তোমায় আমরা ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, জিহাদীদের ভুলবো না, ভুলিনি ভুলবো না, শহীদদের আমরা ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, সন্ত্রাসের দুর্ঘর, সন্ত্রাসের দুর্ঘর, ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, সন্ত্রাসের দুর্ঘর, জিহাদীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও, জিহাদীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও, সন্ত্রাসের দুর্ঘর, ভেঙে দাও গুড়িয়ে দাও, শহীদ তোমরা আমরা ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, শহীদ তোমায় আমরা ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, জিহাদীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও, জিহাদীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও, সন্ত্রাসের দুর্ঘর, ভেঙে দাও গুড়িয়ে দাও, मोदी जी तुम हमला करो, हमला करो, हमारे साथ है, मोदी जी तुम हमला करो, हमारे साथ है, मोदी जी तुम हमला करो, हम तुम्हारे साथ हैं, ठोक दो भाई ठोक दो, ठोक दो भाई ठोक दो, पाकिस्तान को ठोक दो, ठोक दो भाई ठोक दो, এবারে আমাদের মাননীয় রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় জেহাদীদের হাতে যারা শহীদ হয়েছিলেন সেই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। যে সমস্ত জেহাদীদের হাতে যারা শহীদ হয়েছেন কাশ্মীরের পেহেলগাঁওয়ে তথা ধুলিয়ান শামশেরগঞ্জে জেহাদীদের হাতে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন বিজেপি রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়। শহীদের রক্ত হবে না করবে, শহীদের রক্ত হবে না করবে, শহীদ তোমায় আমরা ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, শহীদ তোমায় আমরা ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, শহীদের রক্ত হবে না করবে, শহীদের রক্ত হবে না করবে, শহীদের রক্ত হবে না করবে, শহীদ তোমায় আমরা ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, শহীদ তোমায় আমরা ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, হিন্দু শহীদের রক্ত, হিন্দু শহীদের রক্ত, শহীদের রক্ত হবে না করবে, শহীদ তোমায় আমরা ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, শহীদ তোমায় আমরা ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, শহীদের রক্ত হবে না করবে, শহীদের রক্ত হবে না করবে, শহীদের রক্ত হবে না করবে, শহীদের রক্ত হবে না করবে। পশ্চিমবঙ্গের সেই জায়গাগুলোকে যে জায়গাগুলো ছদ্মবেশী লোকেরা আছে যারা বলছেন শামশেরগঞ্জ আর পেহেলগাঁও এটার মধ্যে কোনো একটা ফারাক দেখা যাচ্ছে না, সে তো নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আজকে পাকিস্তানের এক মন্ত্রী আবার বলছেন যে সমস্ত তাদের পারমাণবিক অস্ত্রগুলো ভারতের দিকে তাক করে রেখেছে, ভয়টা লাগছে না? আমাদের আমাদের মানে দেখুন অবশ্যই প্রত্যেকে গোটা দেশ আজকে হয়তো প্রদীপ জ্বালাচ্ছে বা পুষ্পার্ঘ দিয়ে আমরা নিঃসন্দেহে আগুনটাও তো রয়েছে। এই পাকিস্তানিরা বলছিলেন এবার তো সময় ঠিক সময় ঠিক জবাব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই ভারত
বলো কি বলুন কি আছে? দেখুন, ব্যবস্থা তো অবশ্যই হবে। মনে রাখবেন, আপনাকে যদি আমি থাপ্পড় মারতে যাই, আপনি যখন প্রস্তুত হয়ে আছেন তখন যদি থাপ্পড়টা খান, থাপ্পড় খাওয়ারও চান্স কমে যায়, আঘাতটা কম লাগে, কারণ আপনি জানেন থাপ্পড় খাবেন। থাপ্পড়টা মারতে তখন হয় যখন আপনি আনপ্রিপেয়ার্ড থাকেন, অর্থাৎ অপ্রস্তুত থাকেন। অপ্রস্তুত অবস্থায় যদি থাপ্পড় মারা যায়, থাপ্পড়টা সপাটে হয়, গালে ভালো করে বসে। ভারতবর্ষ সেটাই করবে, সপাটে যাতে থাপ্পড়টা বসে। এখন আপাতত যা দেওয়া হচ্ছে ছোটোখাটো হোমিওপ্যাথিক ডোজ দেওয়া হচ্ছে। আগামী অপেক্ষা করুন, এলোপ্যাথি, অ্যান্টিবায়োটিক সব দেবো, আয়ুর্বেদিক যা যা আছে সব দেওয়া হবে। এই শ্রদ্ধা জ্ঞাপন করলেন, কি বলবেন? সব জায়গাতেই চলছে। দেখুন, আজকে আমরা মুর্শিদাবাদে বিশেষ করে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি কাশ্মীরের পেহেলগাঁওয়ে যারা মারা গেছে তাদের, এবং মুর্শিদাবাদে আমাদের দুই ভাই হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, এই দুজন, তাদেরও আমরা স্মৃতিচারণা করছি। এবং জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে যাদেরকে গুলি করে মারা হয়েছে ধর্মের জন্য, প্যান্ট খুলে, নাম যাচাই করে প্যান্ট খুলে খতনা হয়েছে কিনা দেখে মানুষগুলোকে মারা হয়েছে। ব্যাপারটা হালকা করে নেওয়ার মতো বিষয় নয়। এবং তার সাথে সাথে আমাদের একজন আর্মি মারা গেছে দেশের হয়ে লড়তে গিয়ে, আপনারা জানেন, ঝন্টু শেখ। সে জাতিতে মুসলমান, কিন্তু এই মুসলমান যে দেশের জন্য প্রাণ দেয় তাকে আমরা শ্রদ্ধা করি, প্রণাম করি, নমস্কার করি। তাদের সকলের স্মৃতিতে আজকে আমরা আমাদের এই প্রদীপ প্রজ্বলন করছি। জাফরাবাদে যে ঘটনা, ওখানকার তো এখনো এলাকাবাসীর যে দাবি স্থায়ী বিএসএফ ক্যাম্প, সেই দাবি স্থায়ী বিএসএফ ক্যাম্পের জন্য আমি আগেও বলেছি, আবার বলছি, রাজ্য সরকারকে ইনিশিয়েটিভ নিতে হবে, নচেত এটা সম্ভব নয়। কারণ এলাকাটা আদৌ বিএসএফের এখতিয়ারের মধ্যে আছে কিনা, থাকলে কতটা দূরে আছে। রাজ্য সরকার হচ্ছে জমির মালিক, মনে রাখবেন। সেই জমির মালিক যতক্ষণ না পর্যন্ত বলবে যেখানে বিএসএফ ক্যাম্প দরকার, ততক্ষণ পর্যন্ত কিন্তু কেন্দ্র সরকার বিএসএফ ক্যাম্প করতে পারে। দাদা, একটা বিষয় হচ্ছে যে আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে যাচ্ছে, অভিযোগ উঠছে বিভিন্ন রাজ্য থেকে তাদের মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কোথায়? মুর্শিদাবাদের বেলডাঙ্গা জুনকার গ্রামে প্রচুর পরিযায়ী শ্রমিক, তারা বাড়ি ফিরে এসছেন, বলছে উড়িষ্যা থেকে মেরে তাড়িয়ে দেয়। এই বিষয়টা কেন হচ্ছে? দেখুন, মুর্শিদাবাদের যে ধরনের ঘটনা ঘটিয়েছে তারা ধর্মের ভিত্তিতে, সেই জন্য গোটা ভারতের হয়তো আক্রোশ তাদের উপরে হয়ে গেছে। ওখানে গিয়ে তুমি সেকুলারিজমের কথা বলবে আর নিজের বাড়িতে এসে একই অন্য কাজ করবে, সেটা তো হতে পারে না। একই কাজ করে না দু জায়গায়। সেই লোকগুলো যারা বাড়ি পুড়িয়েছিল তাদেরকে গিয়ে পেটা গেরা ভারতবর্ষের মানুষ কেন অ্যাকসেপ্ট করবে? তাহলে তুমি এখানে এসে হিন্দুদেরকে পেটাবে আর তুমি গিয়ে অন্য রাজ্যে হিন্দুদের কাছ থেকে কাজ নেবে, এটা তো চলতে পারে না। দাদা, জাফরাবাদে এখনো পর্যন্ত দেখা গেল যে মুখ্যমন্ত্রীর কোনো মানে ওখানে যে মুখ্যমন্ত্রী ঘুম ভামুক, উনি এখন জগন্নাথ কালচারাল সেন্টার উদ্বোধন করছেন। ওখানে উনি কালচারাল সেন্টারে ওডিসি নৃত্য করবেন না কি করবেন আমাদের জানা নেই, উনি করুন, শুভকামনা রইল। উনি এলে পরেও কোনো লাভ হবে না, উনি স্পষ্ট উত্তর দিতে পারবেন না কেন চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের যে দেহটা নিথর হওয়ার আগে 4 ঘন্টা লেগেছিল পুলিশকে আসতে। সঠিক সময় যদি পুলিশ আসতো হয়তো একজন বেঁচে যেত, রক্তক্ষরণ আটকানো গেলেই বেঁচে যেত, হসপিটাল নিয়ে আসতে। পুলিশ পারেনি, দায়ী নেই মুখ্যমন্ত্রী। যে 5 জন অ্যারেস্ট হয়েছে তারা খুনি, অবশ্যই তারা খুনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুনি, তার পুলিশও খুনি। কারণ তার পুলিশ যদি টাইম মতো যেত, এই দুজনের মধ্যে অন্ততপক্ষে একজন বেঁচে যেত। আমি অন্ততপক্ষে যে ধরনের চোট আঘাত দেখেছিলাম, একজন তো রক্তক্ষরণে মারা গেছে শুধু। ঠিক আছে, ধন্যবাদ। আবার তুমি धमाका होगा। धमाके हर पूरी साल नहीं होता, दिवाली में धमाका होता है। यार टाइम के लिए वेट करिए, दिवाली आने दीजिए, जोरदार दिवाली होगी। ये গত বছর যে ব্রহ্মবংশ হামলা হয়েছে, আপনি বলেছেন জজ কোর্টে বেলমুক্ত করার জন্য রিজেক্ট হলো, হাইকোর্টে যোগাযোগ করার জন্য। ওখানে জজে রিজেক্ট হয়ে গেছে, তা হাইকোর্টে একটু যাবে সেই ব্যাপারে ওরা কথা বলছে। না
আমি এই ছবিটা থেকে এই ছবিটা এইবার কে দেবে মোমবাতি? হ্যালো, হ্যাঁ আসবে একটু। আমার মোবাইল থেকে তুলো। নিবে আছে বলে জ্বালাও, নিবে আছে মুখটা দিকে হয়ে গেল সরে যাবে তা সরবে না, এইটাই তো আমাদের পাশে। এই সিঁড়িটা ভাড়া করে দিন, সিঁড়িটা ভাড়া করে দিন, সিঁড়িটা ভাড়া করে দিন। সতী শামসেরগঞ্জ পেহেলগাঁও সহ দেশের বিভিন্ন প্রান্তে যে উগ্রবাদী সাম্প্রদায়িক জিহাদি শক্তির হামলায় হিন্দু নিধনযজ্ঞ সংগঠিত হচ্ছে, তাদের উদ্দেশ্যে আজকে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে প্রদীপ প্রজ্বল এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের জন্য আজকে আমাদের মাননীয় রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তিনি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন এবং এই অবসরে ওনাকে আপনাদের সকলের সামনে কয়েকটি কথা বলবার জন্য আগ্রহ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি। আজ আমরা এই টেক্সটাইল মোড়ে আমাদের যারা শহীদ হয়েছেন, সে পেহেলগাঁওয়ের 28 জন হোক, বিশেষত তাদের মধ্যে যে 26 জন ভারতীয়, আমাদের মুর্শিদাবাদের 2 জন হোক, বা নদিয়ার তেহট্টের সেই বীর যুবক হোক যে ভারতবর্ষের জন্য প্রাণ দিয়েছে, পাকিস্তানের গুলিতে মারা গেছে, তিনি হোক, তাদের সকলের শ্রদ্ধাতে, তাদের আত্মার সদ্গতি কামনায় আজকে আমরা এই টেক্সটাইল মোড়ে প্রদীপ জ্বালিয়েছি। 28 খানা প্রদীপ আছে। আমাদের সম্মানীয় জেলা সভাপতি মনোজ মহাজন উপস্থিত আছেন, আমাদের মুর্শিদাবাদ এই বহরমপুরের বিধায়ক, আমাদের সকলের প্রিয় কাঞ্চন দা, যার পোশাকি নাম হয়তো সুব্রত দা, এবং অন্যান্য যারা উপস্থিত আছেন সুধী নাগরিক বৃন্দ। মন্তব্য রাখার অবকাশ নেই, শুধু 2-4টি কথা আপনাদের সামনে বলতে চাই। পেহেলগাঁওয়ে যে ধরনের ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত চিন্তাজনক ঘটনা, কারণ এর আগে বহুবার কাশ্মীরে আক্রমণ হয়েছে। 90-এর দশকে কাশ্মীরের হিন্দু পণ্ডিত যারা ছিলেন, সেই কাশ্মীরি পণ্ডিতদেরকে বলা হয়েছিল মসজিদ থেকে ঘোষণা করে যে কাশ্মীর ছেড়ে চলে যাও, যাওয়ার সময় নিজের বউ আর মেয়েকে রেখে যাও। সেই সময় আমরা লড়াই করেছিলাম। ভারতীয় জনতা পার্টি তখন খুব ছোট রাজনৈতিক দল ছিল, এত বড় রাজনৈতিক দলে পরিণত হয়নি, আমরা বাড়ছিলাম, সেই সময় সরকারে আসেনি, কিন্তু ভারতীয় জনতা পার্টি সেই সময় থেকে কাশ্মীর নিয়ে তাদের আওয়াজকে সোচ্চার করেছিল। আজকে সেই কাশ্মীরে 370 ধারা বাতিল হয়েছে, 35-এ বাতিল হয়েছে। হ্যাঁ, এখনো কিছু সমস্যা আছে, যে সমস্যার সমাধান আমাদের কেন্দ্রীয় সরকার করবে। যে 26 জন ভারতীয় প্রাণ গেছে, যে 26 জন ভারতীয় খুনের সাথে যারা যুক্ত, তাদের কাউকেই ছাড়া হবে না। আমি আপনাদের মাধ্যমে আশ্বস্ত করছি সমস্ত রাজ্যবাসীকে, প্রত্যেকটা খুনের বদলা নেওয়া হবে, প্রয়োজনে পাতাল থেকে হলে খুঁজে কাউকে ছাড়া হবে না। সবাই অপেক্ষা করছে যে মোদীজি কি করেন। ভরসা রাখুন। আপনারা বালাকোট দেখেছেন, আপনারা সার্জিক্যাল স্ট্রাইক দেখেছেন, এয়ার স্ট্রাইক দেখেছেন। মোদীজির উপরে ভরসা রাখুন। সবাই হোমিওপ্যাথি দেওয়া শুরু হয়েছে, প্রয়োজনের পরে আয়ুর্বেদিক, অ্যালোপ্যাথি এবং সব শেষে অ্যান্টিবায়োটিক দেওয়া হবে এই পাকিস্তান নামের ভাইরাসকে সারানোর জন্য। সিন্ধুর জল আমরা বন্ধ করে দিয়েছি, যদি না জল খেতে পেয়ে বেটাগুলো মরে। যে পাপের কাজ ওরা করেছে, কে হিন্দু জিজ্ঞেস করে প্রয়োজনে প্যান্ট খুলে চেক করে তারপরে গুলি চালানো হয়েছে। এইভাবে ধর্মীয় ডিসক্রিমিনেশন করে
যে হত্যাকাণ্ড ঘটিয়েছে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা, তাদেরকে টাইট করার জন্য নরেন্দ্র মোদী আছে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই মুর্শিদাবাদের লোককে, বহরমপুরের লোককে, চন্দন দাস, হরগোবিন্দ দাস, তাদের বডি ঘন্টার পর ঘন্টা পড়ে থাকলো। পুলিশ যদি টাইম মতো গিয়ে 4 ঘন্টা মাত্র টাইম লাগিয়েছিল পুলিশ, ভাবতে পারেন যখন অ্যাটাক হয়েছে স্ত্রী ফোন করছে কাউন্সিলরকে, বিধায়ককে, থানাকে, এই পুলিশ এসেছিল, অবশ্যই এসেছিল, কিন্তু মাত্র 4 ঘন্টা পরে, 4 ঘন্টা ধরে চন্দন দাস এবং তার সাথে সাথে তার বাবা হরগোবিন্দ দাসের দেহটা পড়ে থাকলো, রক্তক্ষরণ হলো। পরিবার তাকিয়ে দেখলো বাবা এবং ছেলে ধীরে 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 রক্তক্ষরণ হতে হতে মরে যাচ্ছে। আশেপাশের বাড়ি তারা দৌড়াচ্ছে, কারণ বাড়িতে পেট্রোল বোম মারা হচ্ছে। অল্প বয়সী মেয়েরা ছাদ থেকে পালিয়ে যাচ্ছে, কারণ তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে ধরে আন শালীকে, রেপ করবো। আমাকে বলেছে ওখানকার মেয়েরা রেপ করার চেষ্টা করা হয়েছে। এই ধর্মীয় বাতাবরণ তো পশ্চিমবঙ্গে ছিল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন, এই দুষ্কৃতীদেরকে অভয়ারণ্যে পরিণত করেছেন। কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। এই গরুরা মুখ্যমন্ত্রী হয়ে ভোটের সময় ভোট লুট করে, হিন্দু এলাকায় গিয়ে ভয় দেখায়, বোম মারে। পুলিশ আপনাকে বাঁচাতে আসবে না, সেটা নিজেদের বাঁচানোর জন্য তৈরি হন। নরেন্দ্র মোদী একমাত্র পারে আপনাদেরকে বাঁচাতে, আর কেউ বাঁচাতে পারে না। তাই নরেন্দ্র মোদীর হাত শক্ত করুন। আজকে এতগুলো প্রাণ চলে গেল, ভাবা যায় কাশ্মীর তো বহুদিন থেকে ডিস্টার্ব। কাশ্মীরের লাল চকে এক সময় ভারতবর্ষের পতাকা তোলা যেত না, এখন রাহুল গান্ধী গিয়ে সেখানে ভারতবর্ষের পতাকা তুলতে পারে। প্রধানমন্ত্রী তো ছেড়ে দিন, কিন্তু আমার মুর্শিদাবাদ, আপনার মুর্শিদাবাদ, যার কথা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, বাংলার সার্বভৌম সম্রাট শশাঙ্কের মাটি, যে মাটিতে হাজার হাজার বছর ধরে বাঙালি হিন্দুরা তারা লড়াই করেছে, তারা থেকেছে, তারা এই মাটিকে পবিত্র মাটি মনে করে এখানে বসবাস করেছে। আজকে সেই মাটিকে বলা হচ্ছে তাদের জন্য নয়, তাদেরকে ছেড়ে চলে যেতে হবে। ওয়াকফ বিলকে কেন্দ্র করে ওয়াকফের ডাব্লু পর্যন্ত বোঝে নেয় না। যারা দাঙ্গা করতে এসেছিল সব কটা মাদ্রাসা ছাপ, 14-15 বছরের বাচ্চা লুঙ্গি পরে, তাদেরকে যদি বলা হয় যে মাদ্রাসা ওয়াকফ বিলের একটা লাইনের মানে বোঝা। ওয়াকফ বিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে সংশোধন করেছে, এই নিয়ে ভারতীয় জনতা পার্টির মাইনরিটি মোর্চা তারা বিভিন্ন জায়গায় সভা সমিতি করছে, মানুষকে বোঝাচ্ছে। আমরাও চ্যালেঞ্জ করছি, তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দলের লোকেরা যেটা বোঝাচ্ছে আপনাদেরকে যে বিজেপি সরকার আইন করেছে মসজিদ দখল করে নেবে, কারবালার মাঠ দখল করে নেবে, অমুক দখল করে নেবে, তমুক দখল করে নেবে, কিচ্ছু দখল হবে না। আপনার মসজিদ আপনার জন্য পবিত্র। নরেন্দ্র মোদী মনে করেন ভারত হিন্দুর মন্দির যতটা পবিত্র, হিন্দু হিসেবে আমরা মনে করি আপনার মসজিদও ততখানি পবিত্র। আপনার মসজিদই থাকবে, ওখানে বিজেপির সরকার হাত দিতে যাবে না। কিন্তু একবার বলে দেওয়া হলো যে চিল কান নিয়ে গেছে, চিলের পেছন পেছন দৌড় মারলে। এনআরসির সময়, সিএর সময় বলে দেওয়া হলো এনআরসি হয়ে গেছে, মুসলিমদেরকে নাকি বাইরে বের করে দেওয়া হবে। আজকে 2 বছর হতে চললো সিএ হওয়া। আমি প্রশ্ন করতে চাই, যারা ট্রেন পড়াতে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কথায়, যারা ট্রেন পড়াতে গেছিল আসাদুদ্দিন ওয়াইসির দলের কথায়, যারা দাঙ্গা করতে গেছিল এই সমস্ত সাম্প্রদায়িক নেতাদের কথায়, কজন মুসলমানকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তার লিস্ট এদের কাছে চাল। যদি লিস্ট দিতে না পারে একটা করে জুতোর বাড়ি এদের মুখে মারুন, তবে এদের উচিত শিক্ষা হবে, না হলে এদের উচিত শিক্ষা হবে না। তাই বন্ধুগণ, এদের প্ররোচনায় যাবেন না। আমরা পরিবর্তন করেছি ওয়াকফ আইনে, সেই আইন সময় হলে এসে বুঝবেন, জানবেন। ওয়াকফ যেভাবে মুসলমান ভাইয়েরা চালাতো তারাই চালাবে। ওয়াকফ বোর্ডে 2 জন হিন্দু ঢুকেছে, কারণ কি? কারণ ডিসপিউটটা মুসলমানের সাথে হিন্দু হচ্ছে জমি নিয়ে, এবং ওয়াকফ আইন আগে যে পুরনো আইন ছিল সেই আইনের ফলে হিন্দু মুসলিমের দ্বন্দ্ব আরো বাড়ছিল। আজকে যদি কোন ওয়াকফ দাবি করে যে কাঞ্চনদার বাড়ির জমিটা বা মহাজনদার বাড়ির জমিটা ওয়াকফ সম্পত্তি, তো সেখানে যদি অন্য ধর্মের প্রতিনিধিত্ব যদি না থাকে, যদি জুডিশিয়াল লোক না থাকে, অর্থাৎ আইন বোঝে এরকম যদি লোক না থাকে, তাহলে এই সমস্যার সমাধান কে করবে? আর আপনারা ভাবতে থাকলেন। আমি প্রশ্ন করতে চাই, আচ্ছা নরেন্দ্র মোদীর ওয়াকফ আইন তো খারাপ, এতদিন তো ভালো আইন ছিল। আমি মুর্শিদাবাদ থেকে তৃণমূলের নেতাদেরকে চ্যালেঞ্জ করছি,
500 জন মুসলমানের নামের লিস্ট করে দিন যারা গরিব মুসলমান ওয়াকফ বোর্ড থেকে সাহায্য পেয়েছে বিগত 1 বছরে। বাপের বেটা হলে সেই লিস্টটা সুকান্ত মজুমদারের কাছে পাঠান। কোন গরিব মুসলমান ওয়াকফ বোর্ড থেকে কোনো সাহায্য পায় না। কারা পায়? ফিরহাদ হাকিম সাহেবরা পায়, টালিগঞ্জের বিধায়ক পায়। আমাদের ফিরহাদ হাকিম সাহেব কলকাতাতে ওয়াকফ সম্পত্তি দখল করে তিনি আর তার বউ মার্বেলের শোরুম করেছেন মাত্র 5 বিঘে জমির উপরে। নাদিমুল হক তৃণমূলের রাজ্যসভার সাংসদ 22 কাঠা জমি দখল করেছে উত্তর কলকাতায়। কার জমি? ওয়াকফের জমি, হিন্দুর জমি নয়। দখল করে সেখানে দোকান করে রেখেছে, নিজের ভ্যাট করে রেখেছে। কালীগঞ্জের বিধায়ক নাসির উদ্দিন তিনি মারা গেছেন, তিনি দখল করেছেন ওয়াকফের সম্পত্তি। আর আপনারা কি করলেন? আপনারা যদি লাফাতে থাকলেন ওয়াকফ দখল হয়ে যাচ্ছে, মোদি তুমি হাত গোটাও। আর ফিরহাদ হাকিম সাহেব 5 কাঠা জমি নিয়ে 5 বিঘে জমি নিয়ে শোরুম করলেন। নিজের মেয়েকে প্রাইভেট মেডিকেল কলেজ থেকে 1.5 কোটি 2 কোটি টাকা দিয়ে ডাক্তার বানালেন। আর আপনার জন্য লেমন চুষুন, ট্রেন ভাঙুন, আর ওই ট্রেনে গিয়ে ভিক্ষা করুন হাত পেতে। এটাই ভবিষ্যতে এই তৃণমূল নেতারা আপনাদের তাই সাম্প্রদায়িক সরকার, এই সরকার কারো নয়, এই সরকার কারো নয়, শুধু নিজের এবং নিজের পরিবারের। মুখ্যমন্ত্রী তার নিজের এবং নিজের পরিবার স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝেন না। তাই আপনাদের কাছে অনুরোধ, এই সরকারের বিরুদ্ধে সবাই একত্রিত হন। যারা মুসলিম ধর্মের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, আমি বিশ্বাস করি এখনো কিছু আছে, তারা একত্রিত হন। কেন? তার কারণ হচ্ছে পাশের ইসলামিক রাষ্ট্র বাংলাদেশে দেখুন, সব ইসলামিক রাষ্ট্র 150 টাকা কেজি চাল। তখন 150 টাকা কেজি চাল কিনতে হবে না, তখন পেছন থেকে ধর্ম বেরিয়ে যাবে। পেটে খিদে থাকলে কেউ খাবার দিতে আসবে না। সেই জন্য এই নরেন্দ্র মোদীর রাজত্বে আমরা রেশনে 5 বছর বিনা পয়সায় চাল খাচ্ছি। এটা নরেন্দ্র মোদী করেছে, অন্য কেউ ভারতবর্ষে করতে পারেনি। আর সেখানে পাশের ইসলামিক রাষ্ট্র বাংলাদেশে 150 টাকা কেজি চাল কিনে খেতে হচ্ছে। তাই বন্ধুগণ, এই সরকার কারো না। আমাদের বিজেপিকে ভোট দেবেন না, কোনো অসুবিধা নেই। দাঙ্গা হাঙ্গামা করবেন না। দাঙ্গা হাঙ্গামা করলে বিএসএফ নামবে, কেন্দ্রীয় বাহিনী নামবে, কেন্দ্রীয় বাহিনী বিএসএফ নামলে গুলি চালাবে। আর গুলি চালালে আপনার বাড়ির ছেলেটা যাবে, ফিরহাদ হাকিম সাহেবের বাড়ির কেউ যাবে না, নাদিমুল হকের বাড়ির কেউ যাবে না, কোন তৃণমূল নেতার বাড়ির কেউ যাবে না, যাবে আপনার বাড়ির ছেলেটা। তাই দাঙ্গা বন্ধ করুন, পড়ুন, জানুন। কে বলেন না শুনবেন না, কোন মৌলবী বললো শুনবেন না, ওটা মাদ্রাসা ছাপ, নিজেই জানে না। এক উকিল সাহেব, তিনি নাকি হাইকোর্টের নির্বাহী উকিল, মোফেক্কারুল তার নাম। আপনারা ভাবছেন বাবা হাইকোর্টের উকিল, সার্টিফিকেটটা দেখেছেন কোন কোথা থেকে ওকালতি পাস করেছে? এবার শুনুন, আমি বলছি মোফেক্কারুল, সে আপনাকে আইন বোঝাচ্ছে। মোফেক্কারুলের বাড়ি হচ্ছে ইটাহারে, সেই বিধানসভার মানে সাংসদ আমি, ওই লোকসভার সাংসদ, বালুরঘাট লোকসভার মধ্যে ইটাহার বিধানসভা পড়ে। খবর নিয়ে নেবেন, আমার কাছ থেকে নয়, তৃণমূলের বিধায়ক আছে ওখানে মোশাররফ হোসেন, তার কাছ থেকে খবর নেবেন। মোফেক্কারুলের বাবা এক সময় তার বাড়ির সামনে পোস্টার লাগিয়েছিল, মোফেক্কারুল হইতে সাবধান। তার বাবা পোস্টার লাগিয়েছিল। খবরটা আমার কাছ থেকে নয়, মোশাররফ হোসেনের কাছ থেকে। আর সেই বিখ্যাত উকিলকে দেখা হলে জিজ্ঞেস করবেন, দাদা ওকালতির সার্টিফিকেটটা দেখান তো, কোথা থেকে নিয়ে এসেছিলেন? বাড়ি থেকে পালিয়ে গেছিল, সে এখন বড় উকিল হয়েছে, সে আপনাদেরকে ওয়াকফ আইন বোঝাচ্ছে। এতে বোম মারলে বিরুদ্ধে বেরোবে না। পস্কো আইনে কেস খাওয়ার, এক নাবালিকাকে ধর্ষণ করতে গেছিল, তারও কেস আছে তার বিরুদ্ধে। এই গুণবান ব্যক্তিরা আপনাদেরকে আইন বোঝাচ্ছে। একবার জানুন, পড়ুন, নিজেরা বুঝুন, পড়াশোনাটা করুন, বিজ্ঞান শিখুন, তাহলে উন্নতি হবে, নচেত উন্নতি নেই। তাই বিজেপিকে ভোট না দিলেও দাঙ্গাটা করতে আসবেন না। দাঙ্গা করলে বাই চান্স এই 70-75% হিন্দু সমাজ যদি রাস্তায় নামে এবং হাতে অস্ত্র নিয়ে আপনাদের মতো নামে, তখন কিন্তু চরম বিপদ হবে। সেই কথাটা আমি পরিষ্কার বলে গেলাম। এই কথা বলার জন্য আমার বিরুদ্ধে অনেক জায়গায় তৃণমূল কেস করেছে, 150 খানা মামলা করেছে। কত মামলা দিবি দেরি, সুকান্ত মজুমদার ভয় পায় না। আমরা লড়ে বড় হয়েছি, আগামী দিনে কোমর বেঁধে লড়বো। সবাইকে লড়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতারাম, ভারত মাতা কি।